নমস্কার বন্ধুরা, হিস্ট্রি ক্লাসরুমে প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আবার একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি, যেখানে আমরা আলোচনা করব প্রাচীন ভারতের বিভিন্ন শাসকদের দ্বারা প্রবর্তিত অব্দ বা বৎসর। বিভিন্ন শাসকেরা তাদের শাসনকালকে স্মরণীয় করে রাখার জন্য এবং সময় গণনার সুবিধার্থে অব্দ চালু করেছিলেন বা বৎসর চালু করেছিলেন, সে সম্পর্কে বিস্তারিত জানব। প্রাচীন ভারতের প্রচলিত অব্দগুলির মধ্যে অন্যতম ছিল বিক্রমাব্দ, যেটি 56 BC-তে প্রবর্তন করেন ভারতের নৃপতি বিক্রমাদিত্য। এবং এই যে অব্দটি, এটি ভারতে বহুল প্রচলিত একটি অব্দ এবং নেপালে এই অব্দটি হচ্ছে জাতীয় অব্দ। বিক্রমাদিত্য ছিলেন উজ্জয়িনী চন্দ্রবংশীয় রাজা। তিনি শকদেরকে পরাজিত করেছিলেন, শক শাসকদেরকে পরাজিত করেছিলেন এবং তাদেরকে পরাজিত করার জন্য বিজয়ের স্মারক হিসাবে তিনি বিক্রমাব্দ সম্বতটি বা সালটি বছরটি চালু করেন। এই হলো বিক্রমাব্দ সম্পর্কে আলোচনা। এখানে একটা বিষয় একটু আলোচনা করে নিই, সেটা হচ্ছে অনেক সময় চন্দ্রবংশীয় উজ্জয়িনীর শাসক বিক্রমাদিত্য, যিনি বিক্রমাব্দ চালু করেছিলেন, তার সঙ্গে আমরা গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তকে এক ব্যক্তি বলে মনে করে ফেলি, কিন্তু এই কথা ঠিক নয়। কারণ সময়ের দিক দিয়ে আমরা দেখব উজ্জয়িনী শাসক চন্দ্রবংশীয়, যিনি বিক্রমাব্দ চালু করেছিলেন, তার সময়কাল হচ্ছে যীশুখ্রিস্টের জন্মের পূর্ববর্তী সময়। অপরদিকে গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত, যিনি বিক্রমাদিত্য উপাধি নিয়েছিলেন, তার সময় হচ্ছে খ্রিস্টাব্দ পঞ্চম শতকে, খ্রিস্টীয় পঞ্চম শতকে। তার জন্য এই দীর্ঘ সময়ের ব্যবধানে একই ব্যক্তি অবস্থান করতে পারেন না। তাই দ্বিতীয় চন্দ্রগুপ্ত, যিনি গুপ্ত সম্রাট, এবং উজ্জয়িনী চন্দ্রবংশের সম্রাট বিক্রমাদিত্য দুজন আলাদা ব্যক্তি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এরপর আসি শকাব্দ সম্পর্কে। শকাব্দ প্রবর্তিত হয় 78 খ্রিস্টাব্দে। শকাব্দ কে প্রবর্তন করেন, কখন প্রবর্তিত হয়, এই নিয়ে বেশ বিতর্ক লক্ষ্য করা যায়, কিন্তু সর্বশেষ সর্বসম্মতিক্রমে যে সিদ্ধান্ত এসেছে তার থেকে বলা যেতে পারে যে শকাব্দ প্রবর্তন করেছিলেন কোষাণ সম্রাট প্রথম কনিষ্ক 78 খ্রিস্টাব্দে। অর্থাৎ তিনি যে সময় সিংহাসন লাভ করেন, সেই সিংহাসন আরোহণকে স্মরণীয় করে রাখার জন্য তিনি এই অব্দটি চালু করেছিলেন। এবং শকাব্দের একটা কথা বলে নিই, শকাব্দের যে পঞ্জিকা, তার প্রথম দিন হচ্ছে পহেলা চৈত্র এবং বছরের শেষ দিন হচ্ছে 30শে ফাল্গুন। এরপরে জেনে নেব গুপ্তাব্দ সম্পর্কে। গুপ্তাব্দ মানে আমরা বুঝতে পারছি গুপ্ত যুগে প্রচলিত একটি অব্দ, যেটি প্রচলিত হয় 319-20 খ্রিস্টাব্দে। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা আমরা জানি শ্রীগুপ্ত, প্রকৃত প্রতিষ্ঠাতা প্রথম চন্দ্রগুপ্ত, এবং অন্যান্য উল্লেখযোগ্য শাসকের মধ্যে ছিলেন সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, রামগুপ্ত, অনেকেই। তো গুপ্তাব্দ প্রচলন কে করেন, এটা নিয়ে একটু আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থেকে যায়। কারণ 319-20 খ্রিস্টাব্দে গুপ্তাব্দ প্রবর্তিত হয় এবং মনে করা হয় প্রথম চন্দ্রগুপ্ত নাকি গুপ্তাব্দ প্রবর্তন করেছিলেন। একথা ঠিক, 319-20 খ্রিস্টাব্দে তিনি তার সিংহাসন আরোহণকে স্মরণীয় করে রাখার জন্য বা চিহ্নিত করার জন্য গুপ্তাব্দ ওই সময় থেকে শুরু হয়, কিন্তু প্রথম চন্দ্রগুপ্তের উল্লেখিত কোনো স্থানে, মানে বলতে গেলে কোনো উপাদানে কোথাও উল্লেখ নেই গুপ্তাব্দ শব্দটি। গুপ্তাব্দ শব্দটি প্রথম আমরা উল্লেখ পাই দ্বিতীয় চন্দ্রগুপ্ত, এই যে আমরা বিক্রমাদিত্য উপাধি নিয়েছিলেন, নিয়ে যে বিষয়ে আলোচনা করলাম, সে দ্বিতীয় চন্দ্রগুপ্ত একটি লেখতে সময়ের উল্লেখ করতে গিয়ে গুপ্তাব্দ শব্দটি ব্যবহার করেছেন এবং প্রথম চন্দ্রগুপ্তের উল্লেখ করেছেন। অর্থাৎ প্রথম চন্দ্রগুপ্তের সময় থেকে মানে ওই সিংহাসন আরোহণের সময় থেকে গুপ্তাব্দ গণনা হয়, কিন্তু প্রবর্তন করেছিলেন বলে মনে হয় দ্বিতীয় চন্দ্রগুপ্ত। যাই হোক, একটু সহজভাবে বলে নিই, গুপ্তাব্দ প্রবর্তিত হয় 319-20 খ্রিস্টাব্দ থেকে, প্রবর্তন করেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্তের সিংহাসন আরোহণকে স্মরণীয় করে রাখার জন্য, এটি গুপ্ত যুগে প্রবর্তিত হয়। এরপর আসি হর্ষাব্দ সম্পর্কে। হর্ষাব্দ থেকে আমরা বুঝতে পারছি হর্ষবর্ধন পুষ্যবতী বংশের শাসক থানেশ্বরের, তার সিংহাসন আরোহণ 606 খ্রিস্টাব্দে, সেই সময় থেকে হর্ষাব্দ চালু হয়।
এবং তিনি সেটি প্রবর্তন করেন। বর্ষপঞ্জি অনুযায়ী হর্ষ শব্দটি তিনি ব্যবহার করেছেন এবং সময় গণনার কাজে হর্ষ শব্দ ব্যবহার করতেন। এরপর আসছি লক্ষণাব্দ, যেটি প্রবর্তিত হয় 1179 খ্রিস্টাব্দে। প্রবর্তন করেন লক্ষণাব্দ মানে বুঝতে পারা যাচ্ছে সেন বংশের শাসক লক্ষণ সেন। তিনি সাম্রাজ্যের সিংহাসনে বসেন, শাসক হন এবং সেই সময় থেকে বাংলায় লক্ষণাব্দ সম্বতটি বা বর্ষপঞ্জিকাটি প্রবর্তিত হয়েছিল এবং কিছুদিন চালু ছিল। আজকের আলোচনা এই পর্যন্তই। এই 5টি অব্দ সম্পর্কে আমরা জানলাম। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবেন এবং কোনো কিছু মতামত থাকলে অবশ্যই লিখে পাঠাবেন। ধন্যবাদ।